আজ আমি তোমাদের সাথে প্রয়াত প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের স্ত্রী গুলতেকিনের প্রথম স্ত্রী গুলতেকিনের মুখে বলা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি। কথাগুলো একেবারে হৃদয়ে আঘাত করার মতো, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তাহলে আমরা শুনে নিই। তার আগে সালামটা দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hopefully all are inshallah very very nice. Today is Wednesday. যাই হোক, গুড মর্নিং টু অল গাইজ। আমি তাহলে শুরু করি। বিয়ের পর আমি হলিক্রস কলেজে ভর্তি হই। আমরা সবাই চিনি ঢাকা হলিক্রস কলেজ, নামকরা স্কুল অ্যান্ড কলেজ। বিয়ের পর আমি হলিক্রস কলেজে ভর্তি হই। প্রথম বর্ষের শেষের দিকে বুঝতে পারি যে আমি কনসেপ্ট করেছি, অর্থাৎ মা হতে চলেছি। গুলতেকিন হলিক্রসে মাত্র ইন্টারমিডিয়েটে প্রথম বর্ষে ভর্তি হয়েছে, কত ছোট বয়সে বিয়ে হয়েছে। তখন সে টের পায় যে সে মা হতে যাচ্ছে। আমাদের প্রথম কন্যা নোভার জন্মের পর এইচএসসি, তখন ইন্টারমিডিয়েট বলা হতো, পরীক্ষায় 1-1.5 মাস আগে নোভাকে নিয়ে আমেরিকাতে রওনা দেই। তবে হুমায়ুন আহমেদের লেখা হোটেল গ্লেভার ইন এই যে লিখেছিলেন, তার লেখা চিঠি পড়ে আমি কাঁদতে কাঁদতে আমেরিকা রওনা হয়েছিলাম। সেটা সত্যি ছিল না। সবাইকে চিঠি লিখেও যখন আমি আমেরিকাতে যেতে রাজি হইনি, তখন আমার দাদা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁকে একটা চিঠি লেখেন তিনি। চিঠিতে কি লেখা ছিল জানি না, তবে দাদা আমাকে কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন, বিদেশ ভ্রমণ ও শিক্ষার একটি বড় অংশ। দাদার চোখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস ছিল না। যাই হোক, ব্যক্তিগত কারণে আমি পরীক্ষার 1 মাস আগে আমেরিকা চলে যাই। হুমায়ুন আহমেদের পিএইচডির পর পোস্ট ডক্টরাল ফেলোশিপ করে আমাদের দেশে ফেরার কথা ছিল। NDSU অর্থাৎ নর্থ ডকোটা ইউনিভার্সিটিতে কিছু কোর্স ছিল যেগুলো হাই স্কুলের। আমি 3টি কোর্স করেছিলাম, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। সবগুলোতেই আমার নাম্বার ছিল 90-এর উপরে। ও বলেছিল এ ধরনের কোর্স করতে পারলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো হয়তো, কিন্তু পোস্ট ডক্টরাল ফেলোশিপের 5 মাসের মাথায় ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসতে হয়। দেশে ফেরার 1.5 মাসের মধ্যে আমাদের 3 নম্বর কন্যা বিপাশার জন্ম হয় পিজি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে। কয়েক বছর পার হয়ে 1987 সালে আমরা শহীদুল্লাহ হলে হাউস টিউটর হয়। তারপর আবার হিউম্যানিটি গ্রুপ থেকে পরীক্ষা দিয়ে নানা রকম ঝামেলা পার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কয়েক মাস পার হতে আমি বুঝতে পারি যে আমি আবার মা হতে যাচ্ছি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমার শাশুড়িকে দেখেছি যে তিনি তার বড় ছেলেকে সংসারের সব ঝামেলা থেকে দূরে রাখতেন, তাই আমিও তাই করি। 3 কন্যারা তিনি স্কুলে পড়তো। অনেক ঝামেলা করে তাদের এক স্কুলে হলিক্রসে এনেছি। সকালে উঠে ওদের স্কুলের জন্য তৈরি করা বেশ কঠিন। স্কুলের কাপড় পরার পরে আমাকে দ্রুত গতিতে 6টি বেনি করতে হতো, 3টা বাবুর 6টা বেনি করতে হতো। ওদের স্কুলে পাঠিয়ে দুপুরের খাবারের কথা ভাবতে হয়। ভাজা ভুজি, ডাল ভাত আকবরের মা রান্না করলেও মাছ, মুরগি অথবা মাংস আমাকেই রান্না করতে হয়। কন্যাদের বাবা রান্না ভালো না হলে খেতে পারেন না এবং প্রায়ই বন্ধুদের নিয়ে খেতে পছন্দ করেন। আমার দাদা ইংরেজি সাহিত্যে MA পাস, মা ইংরেজি সাহিত্যে মাস্টার্স পড়তেন। আর আমি কি সারা জীবন ম্যাট্রিক পাস হয়ে থাকবো? অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখন আবার পড়ালেখা বন্ধ করতে হবে। হুমায়ুন আহমেদের তখন 3 নম্বর ধারাবাহিক নাটক লেখার কথা হচ্ছিল। আমি তাকে অনুরোধ করি নাটকের কাজ কিছুদিন পরে করো। সে রাজি হলো না, তার নাকি তখনই লিখতে ইচ্ছে করছিল। আমাদের মধ্যে কথা ছিল এরকম, তার পড়াশোনার সময় আমি সাহায্য করেছি, তাই আমার পড়াশোনার সময় সে আমাকে সাহায্য করবে, কিন্তু সে তার কথা রাখেনি। এদিকে আমার আগের প্রেগনেন্সিতে খুব বেশি সমস্যা হয়নি, কিন্তু এবার আমার খুবই কষ্ট হচ্ছিল। খাওয়া নিয়ে তো
খাওয়া নিয়ে তো অসুবিধা হচ্ছিলই, তার সঙ্গে অন্যান্য আরও কিছু উপসর্গ ছিল। একটু পরপর মুখে থুতু জমা হতো। বাসায় থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসের সময় কি করব? তখন টিস্যু বক্স দেশে পাওয়া যেত না। আমি বড় একটি কাঁধে ঝোলানো ব্যাগে অনেক পুরনো পত্রিকা রাখতাম, থুতু কাগজে ফেলে পলিথিনের ব্যাগে রাখতাম। শরীরের গঠনের জন্য অনেক দিন পর্যন্ত কিছু বোঝা যায়নি। তারপরও আমি খুব চওড়া সুতির ওড়না পরতাম। হুমায়ুন আহমেদের সব নাটকের শুটিংয়ে আমি যেতাম। এবারের নাটকে আমার 3 নম্বর কন্যা অভিনয় করেছিল। এর মধ্যে এদের সবার জন্য নতুন কাপড় কেনা হলো। তখন চতুর্থ কন্যা রাত্রির জন্যও জামা কেনা হলো। হুমায়ুন আহমেদকে USIS থেকে আমেরিকা লোয়াতে 3 মাসের জন্য পাঠানো হচ্ছে। পৃথিবীর অনেক দেশ থেকে লেখক আসবেন সেখানে। তার পোশাক সাধারণত আমিই কিনি। সুটকেসের দায়িত্ব নিয়েছেন মুনির ভাবি। তারা নিউ মার্কেটের খুব কাছে থাকেন, যদিও মেফ্লাওয়ার হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জীবন নিয়ে লেখায় সুটকেস আমার কেনা লিখেছেন। হুমায়ুন আহমেদ তখন খুবই ব্যস্ত, কারণ 3 মাসে নাটক লিখে অভিনয় পর্বগুলো দেখে তিনি যাবেন। আমাকেও নাটক পড়ে দেখতে হবে, আগের পর্বগুলোর রিপিটেশন যেন না থাকে। আমার কন্যার জন্মের তারিখ পার হয়ে গেছে। প্রতিবারই এমনই হয়। আমরা দুজনই ডাক্তারের কাছে গেলাম। হুমায়ুন আহমেদ বললেন, ডাক্তার সাহেব, আর কিছুদিন পরে আমি দেশের বাইরে যাব, আমি কি আমার বাচ্চাকে দেখে যেতে পারবো? ডাক্তার সাহেব বললেন, কালকে সকাল 8টার মধ্যে আমার ক্লিনিকে চলে আসবেন। ততদিন একজন প্রকাশক লেখককে একটি গাড়ি কিনে দিয়েছেন। আমি 8টার আগে রেডি। একটু পরপর বলছি 8টা প্রায় বেজে যাচ্ছে। অবশেষে আমরা ক্লিনিকে পৌঁছলাম 8টা 5, অর্থাৎ ডাক্তারের নির্ধারিত সময় 5 মিনিট পর। শুনলাম উনি ঠিক 8টায় চলে গেছেন। আমি ক্লিনিকে ভর্তি করতে হুমায়ুন আহমেদ চলে গেছেন নাটকের আউটডোর শুটিংয়ে। কয়েকজন অল্প বয়সী ডাক্তার এবং নার্স কিছুক্ষণ পর আমার পালস, হার্টবিট এবং বাচ্চার হার্টবিট চেক করছেন। 11:30-এর দিকে একজন ডিউটিরত ডাক্তার অথবা নার্স ডাক্তারকে ফোন করে বললেন, বাচ্চার হার্টবিট ইরেগুলার। আমার সাথে আত্মীয় স্বজন কারা ছিলেন কিছুই মনে পড়ছে না, কারণ সকাল থেকে আমার কিছু ভালো লাগছিল না, কেন যেন খুবই খারাপ লাগছিল। শুনলাম ডাক্তার সাহেব 2টা থেকে 3টার মধ্যে এসে অপারেশন করবেন। উনি এলেন রাত 9টার দিকে। ততক্ষণে হুমায়ুন আহমেদ আউটডোরের কাজ শেষ করে দলবল নিয়ে ক্লিনিকে চলে এসেছেন। এর পরের ঘটনা আমার তেমন মনে নেই, শুধু মনে আছে আমাকে কেউ একজন ইঞ্জেকশন দিয়েছেন। মাঝরাতে মনে হলো একটি পুরুষ কণ্ঠে কেউ বলছেন, এই যে শুনতে পাচ্ছেন, আপনার তো ছেলে হয়েছে। তারপর আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে দেখি চেয়ারে বসে আছেন লেখক সাহেব। আমার খুব কাছে এসে বললেন, গুলতেকিন, আমার তো রাজপুত্র মতো ছেলে হয়েছে, কি চাও তুমি? আমি ক্লান্ত গলায় বলি, কিছু না, তোমাকে খুব সুন্দর একটা ডায়মন্ডের আংটি আমি কিনে দিব। আমি মনে মনে ভাবি, ছেলে হলে কেন ডায়মন্ড আংটি দিতে হবে? প্রায় ঘন্টাখানেক পরে একজন নামকরা পেডিশিয়ান বাচ্চাদের ডাক্তার আমার পাশের চেয়ারে বসেন। বলেন, আপনি বোধহয় শুনেছেন আপনার ছেলে MAS-এ ভুগছে। আমরা একটি মেডিকেল বোর্ড তৈরি করেছি, কিন্তু আপনি তো তার মা, তাই আপনিও ওর কাছে বসে একটু দোয়া করেন। আমি কিছু না বুঝে ওনার দিকে তাকিয়ে থাকি। উনি আমাকে বুঝিয়ে বললেন, অনেক সময় বাচ্চারা নির্দিষ্ট সময় বেশি যদি মায়ের পেটে থাকে তখন একটি খাবার খায়, ওই খাবারটি তার নিজের পুপ। বেশি খেয়ে ফেললে এবং সাকশন মেশিন দিয়ে তখনই বের না করলে বাচ্চার অবস্থা খুবই খারাপ হয়। মেডিকেল টার্মে এটাকে বলা হয় মেকোনিয়াম অ্যাসপিরেশন সিমডম। উনি মাথা নিচু করে বসে থাকেন। আমি ধীরে ধীরে উঠে বসি। একজন নার্সকে বলি আমাকে বাচ্চার কাছে নিয়ে যেতে। আমি হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠি। বিশাল একটি ঘরে ছোট্ট একটি কাচে ঘেরা বাক্সে ঘুমিয়ে আছে আমার ছেলে। এটা একজন মায়ের জন্য অনেক কষ্ট, আর গুলতেকিন অনেক কষ্ট করেছেন জীবনে। আমার এটা পড়তে গিয়ে কান্না চলে আসতেছে। আমি তাকে হাত ছুঁতে চেষ্টা করি, কিন্তু পারি না। কি দোয়া করব আমি? ফিরে আসি অন্য একটি ঘরে। 3 দিন বয়সে ব্রেন হ্যামারেজে সে চলে যায় না ফেরার দেশে। এই 3 দিনে আর কি হয়েছিল আমি জানি না।
কি দোয়া করব আমি? ফিরে আসি অন্য একটি ঘরে। 3 দিন বয়সে ব্রেন হ্যামারেজে সে চলে যায় না ফেরার দেশে। এই 3 দিনে আর কি কি হয়েছিল আমি জানি না, শুধু মনে আছে আমার কোলে একটি ধবধবে সাদা টাওয়েল রাখা হয়েছিল। তারপর আমি নিজেকে আবিষ্কার করি আমার পরিচিত ঘরে। 3 দিন পর তার কুলখানি হয়। বাসা ভর্তি মানুষ, আত্মীয় স্বজন ছাড়াও অভিনয় জগতের অনেক মানুষ আমাকে কুলখানির তেহারি দেয়। নিজের ছেলের কুলখানির খাবার খেতে আমি পারিনি, আমার বমি আসে। আমার ঘরে একা বসে থাকি। এক একজন এক এক রকম সান্ত্বনা দেয়। একজন বলে নিষ্পাপ শিশু মারা গেলে ভেসতে যায় এবং মাকেও সাথে নিয়ে যায়। আমি সারাদিন বিছানায় বসে ভাবি, আমি জেনে শুনে কখনো কোনো অন্যায় করিনি, আল্লাহর কাছে ছেলেও চাইনি, কেন আল্লাহ আমাকে তাহলে এত কষ্ট দিলেন? হুমায়ুন আহমেদ চলে যান লোয়াতে আর 3-4 দিন পরে আমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার দিন। বাচ্চারা সবাই স্কুলে। আমি বসে ভাবতে থাকি কি করা উচিত। আমি বেস্ট ফ্রেন্ড রিঙ্কুকে ফোন করি, রিঙ্কু, তুমি পরীক্ষা দিতে যাবার সময় আঙ্কেলকে বলো আমাকেও তুলে নিতে। সত্যি আপনি যাবেন? হ্যাঁ যাব। যদি বসে থাকতে হয় তাহলে বসেই থাকবো, তবে একটি শর্ত আছে, আমার রোল নাম্বার তোমার চেয়ে 4 জনের পর, আমি তোমার পিছনে বসবো, কিন্তু তুমি কখনো পিছনে ফিরে তাকাবে না। কেন? পরে বলবো। আমরা 4 তলায় যাব। ইতিমধ্যে আমার খবর ছড়িয়ে গিয়েছে, আমাকে 4 তলায় যেতে দিবে না কেউ। নিচে সিক বেডে বসিয়ে পরীক্ষা দিতে বলছেন সবাই। আমি হেঁটে হেঁটে 4 তলায় গিয়ে সিট নাম্বার মিলিয়ে বসি। 4টা প্রশ্নের উত্তর লেখার কথা আমি লিখেছি, আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কেন তা জানি না। 4টার থেকে 3:30টার উত্তর লিখলাম, তারপর পিছনে সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নিচে নামলাম। আমার সন্তানরা যেন আমাকে দেখে শিখে, জীবনে যত ঝড়ই আসুক পড়াশোনা শেষ করতেই হবে। গুলতেকিন খান, মানে এগুলো তার নিজস্ব কথা। আমি পড়তে গিয়ে কতবার কেটেছি, আমার মাথায় অনেকবার খিঁচুনি হচ্ছে, কিন্তু হৃদয়ে বিদারক জীবন কাহিনী। তারপরে সে স্বামীর সংসার সে করতে পারল না। সবাই ভালো থাকবে, সবাই দোয়া করবে, আর সবার সন্তানকে, আমার সন্তান সহ আল্লাহ পাক সকল সন্তানদেরকে সুস্থ রেখে সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে ভালো পথে চলার তৌফিক দিয়ে সুদীর্ঘ নেখায়াত দান করুন। আমিন আমিন সুম্মা আমিন।